সিদ্দিকী ধন্যবাদ জানাই। রাশেদ খান, ফারুক সহ সবাইকে শুভেচ্ছা এবং যারা কারা নির্যাতন ভোগ করেছেন, কারা নির্যাতনের বাইরেও আপনারা যারা সাংবাদিক, বিশেষ করে আমার এই পাশে যাদেরকে দেখতে পাচ্ছি, এরা সবাই আমাদের আন্দোলন সংগ্রামের সাথী ছিলেন এবং কারফিউ বা যত ধরনের খারাপ পরিস্থিতি ছিল সবসময় তারা আমাদের সাথে ছিলেন বলেই আমরা এরকম একটা আন্দোলনকে আস্তে আস্তে একটা সাফল্যের দিকে আমরা নিয়ে যেতে পেরেছি। তো এ ধরনের অনুষ্ঠানে দাঁড়ালে স্মৃতিচারণের কথা আসে। আমাকে গ্রেফতার করা হয় সম্ভবত 24 তারিখ রাতে। নূরকে যখন গ্রেফতার করা হয়, সম্ভবত রাশেদই হবে, আমাকে ফোন করে জানায় যে নূরকে গ্রেফতার করা হয়েছে। কারণ আমরা তখন যেটা করতাম, আমরা একটা সম্মিলিত বিবৃতি দিতাম তখন আমরা বিবৃতি থেকে নূরের নাম বাদ দিলাম, তখন রাশেদের নামেই তখন বিবৃতি যেত, যৌথ বিবৃতি। নূরকে গ্রেফতার করার পর নূর ভিতর থেকে আমাকে মেসেজ পাঠিয়েছে যে মঞ্জু ভাই যাতে সরে যায়, কারণ হয়তো তাকে যে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানে আমাদের নাম বা আমাদের বিষয়গুলো জিজ্ঞাসা করা হয়েছে। সেজন্য নূরের সাথে আমার যখন দেখা হয়েছিল তখন বলেছিল, আপনি সরলেন না কেন, আপনি ধরা পড়লেন কিভাবে? আসলে রাশেদ কিছুটা বলেছে, সেই সময় আমাদের স্ট্র্যাটেজি ছিল আমরা টেলিফোন এক জায়গায় রাখতাম, সারাদিন আমরা আন্দোলনের মধ্যে থাকতাম, আমাদেরকে যাতে মানুষ ভিজিবল দেখে, রাজপথে দেখে। কারণ নেতাদেরকে যদি রাজপথে না দেখে তাহলে কিন্তু আন্দোলন ফল করবে। আমরা এক ধরনের পুলিশের সাথে এক ধরনের কানামাছি খেলতাম। পল্টনে এই মিছিল করলাম, এরপরে চলে যাচ্ছে হয়তো ধানমন্ডি, এরপরে হয়তো চলে যাচ্ছে রামপুরা। মানে কোথাও আমরা সেই সময়টা এমন ছিল না যে আমরা কোথাও আধা ঘন্টা বা 1 ঘন্টার বেশি ছিলাম। আমরা পুলিশের মেকানিজমটা জানতাম যে তারা যদি জানে যে এখানে নূর আছে, তাহলে নূরকে গ্রেফতার করার জন্য সে মুভ করতে আপনাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা যাই, যেখানে ইনফরমেশন পেয়ে গিয়েছি দেখি যে সেখানে আপনারা নাই, আপনারা এইগুলো শিখলেন কথা। আমরা তো 90-এর অভ্যুত্থান থেকে শুরু করে 17 বছর 15 বছর আমরা আন্দোলন এভাবেই তো আমাদেরকে চালাতে হয়েছে, করতে হয়েছে। কতবার আমাদের এই ধরনের ঘর ছেড়ে নানা কৌশলে এই আন্দোলন করতে হয়েছে। আমরা যখন 19 তারিখে প্রেস ক্লাবের সামনে অনেকেই গুলিবিদ্ধ হলাম, হাসপাতালে যাওয়ার পর আমরা দেখলাম যে কোনো হাসপাতালে আমাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না, সবাই ভয় পাচ্ছে। যে প্লেটগুলো ছিল আমাদের, প্লেটগুলো বের করা যায় নাই, ফলে ঘন ঘন জ্বর আসছিল। তো লাস্ট আমি একদিন এক হাসপাতালে থাকতাম, লাস্ট গিয়ে মিরপুর ডিওএইচএসে আমাদের দলের একজন নেতা কর্নেল হেলাল দিদার ভাই, ওনার বাসায় গিয়ে আমি উঠলাম। সেখানে গিয়ে আমার খুব জ্বর আসলো। আমাদের কৌশল ছিল যে আমরা এক রাতে এক বাসায় থাকতাম, অন্য বাসায় সেখান থেকে আবার শিফট করে ফেলতাম। সেদিন ওখানে থাকার পরে যখন জ্বর আসলো, আমি যেই ভুলটা করেছি সেটা হচ্ছে সেই বাসায় 2 রাত ছিলাম। পরের রাতটা ডাক্তাররা আমাকে এসেছিল নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম যে আজকে খারাপ লাগতেছে, থাক, আমি ঘুমের ওষুধ খেয়েই শুয়ে পড়েছিলাম। রাত 1টার দিকেই তখন টের পেলাম যে একটা যৌথ বাহিনী তারা ঘেরাও করেছে। তো সৌভাগ্য ছিল যেহেতু মিরপুর ডিওএইচএস সেটা আর্মির একটা এলাকা, ফলে যখন সেখানে যৌথ বাহিনী এসেছে, সাথে সাথে ওই ডিওএইচএস এলাকার সিকিউরিটিরাও চলে এসেছে। ফলে আমাদেরকে গ্রেফতার করে গুম করার বা না জানানোর কোনো সুযোগ ছিল না। আর ওই এলাকাটা সিসিটিভি ক্যামেরা ছিল প্রচুরভাবে। যেহেতু আমি একজন সাবেক একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বাসায় ছিলাম, ফলে সেখানে বাধ্য হয়ে তাদেরকে এক ধরনের নর্মস, এক ধরনের ভদ্রতা দেখাতে হয়েছে। তো সেজন্য আমি শুরু থেকেই এতটুকু জায়গায় ছিলাম যে আমার গ্রেফতারের প্রথম থেকেই সেটা আমার পরিবার বা এটা বিভিন্ন জায়গায় জানাজানি হয়েছে
এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা সেফ গার্ড হয়েছে, আমাদেরকে অন্যভাবে ট্রিট করার আর সুযোগ পায় না। সম্ভবত আমি যেদিন গ্রেফতার হয়েছি তার পরের দিনই পিনাকি ভট্টাচার্য একটা স্ট্যাটাস দিয়েছে আমাকে গ্রেফতারের, যেটা আমাকে রিমান্ডে বারবার জিজ্ঞেস করলো যে আপনার খবর। যাই হোক, আমাদের কাছে মুখ্য না, আমরা এই ধরনের আমাদের অনেক আছে। আমার কাছে দুটো টার্নিং পয়েন্ট আছে। 5 দিন রিমান্ডে ছিলাম। প্রথম 2 দিন ছিলাম খুব টাফ রিমান্ড, মানে টেলিফোন ধরে ধরে জিজ্ঞাসাবাদ। এটা সত্য যে আমাদের সাথে ভালো ব্যবহার করা হয়েছে, এই ধরনের কোনো খারাপ গালিগালাজ বা শারীরিক নির্যাতন করা হয় না। একটা নির্যাতন করা হয়েছে, সেটা হচ্ছে সামনে বসে ধূমপান করতো তারা আমাদের সামনে বসিয়ে রেখে, এবং সব জুনিয়র ছেলেপেলেরা, বেশিরভাগই আমাদের ইউনিভার্সিটির ছোট ভাইটাই হবে। তো এটা যেহেতু আমার একটু লাং ইনফেকশন আছে, এটা আমার জন্য খুবই বেদনাদায়ক ছিল, খুব কষ্ট ছিল। আমার ঘন ঘন কাশি হতো, কিন্তু খুব কষ্ট পেতাম যে এরা এত অভদ্র যে একসাথে 7-8 জন বসে সামনে সিগারেট খেত আর বিভিন্ন প্রশ্ন করত। দ্বিতীয় দিন তৃতীয় দিন তারা বিভিন্ন ভিডিও দেখাতো যে দেখেন এইভাবে করা হয়েছে, এভাবে করা হয়েছে, আমরা ছাড়বো না, নানা রকম থ্রেট করত, নানা রকম হুমকি দিত এবং বলতো এগুলো আপনারা কেউ বাঁচবেন না। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখলাম যে তৃতীয় বা চতুর্থ দিন থেকে তাদের ভাষা আস্তে আস্তে বদলানো শুরু করলো, তাদের সিগারেট খাওয়া বন্ধ হলো, এবং এরপরে দেখি আপ্যায়ন, আলাপচারিতা সবকিছু, এবং শেষ পর্যায়ে তারা বলছে যে এটা একটা সমাধান পথে যায় কিনা। একদিন তাদের সব বড় অফিসাররা সবাই আসলেন, এসে বললেন যে আপনারা চাইলে একটা সমাধান করতে পারেন। তো আমরা খুব কাছ থেকে দেখেছি যে পুলিশের মোরাল কিভাবে সেখানে ভেঙে পড়েছে, এবং রিমান্ডের বাইরে আমরা বিভিন্ন কমেন্ট শুনতাম পুলিশদের মধ্যে, তারা কিন্তু সিরিয়াস নার্ভাস ছিল, এবং বিভিন্ন জায়গায় যে পুলিশ প্রতিরোধের সম্মুখীন হচ্ছে, পুলিশ নিহত হচ্ছে, পুলিশ জনতার প্রতিরোধের শিকার হচ্ছে, এগুলো নিয়ে তারা খুবই খুবই বিচলিত ছিল, এবং পুলিশের ড্রেস পরে কেউ বাইরে যেতে চাইতো না একা। তো এই জায়গায় আমরা দেখলাম যে লাস্টে এসে তারা কিভাবে ভেঙে পড়েছে, এবং যেদিন আমাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে সেদিন তো একেবারে ভয়ানক অবস্থা, পুলিশ টুলিশ সব নাই, আমাদেরকে অনেকটা মানে একটু সিঙ্গেল অবস্থায় জেলখানায় যেতে হয়েছে। আমি শুধু জেলখানার স্মৃতিটা একটু বলেই শেষ করি, তারপরে একটু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। জেলখানায় যেদিন 5ই আগস্ট আমাকে একটা আমদানি ওয়ার্ডে রাখা হয়েছিল, সেখানে অন্য কোনো আসামি ছিল না, আমি একাই ছিলাম। তো হঠাৎ ব্যাপক আওয়াজ, উৎফুল্ল শুরু হলো যখন 2:15 দিকে, 2:15 দিকে, তখন যে সাথে যে 2-3 জন ওই যে ফালতু থাকে, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট থাকে, ওরা লাফ দিয়ে উঠে বললো, আমি বললাম যে কি হয়েছে, এবং এটার যে ওয়েভ পুরা জেলখানা মনে হয় যেন মানে আনন্দে উল্লাসে কাঁপছে। ওরা বলতেছে কিছু একটা হয়েছে, বড় কিছু, ছোটখাটো কিছু না, কারণ এই ধরনের ঘটনা ওরা আগেও জেলখানায় দেখছে, কিন্তু এই ওয়েভটা থামছে না। অন্যান্য ওয়েভ কি হয়, থেমে যায়, উঠানামা করে, এটা হচ্ছে এটা এইভাবে এইভাবে মানে একটু কমে তো আবার বাড়ে, আবার বাড়ে তো আবার বাড়ে, এরকম। এরপরে শুরু হয়েছে স্লোগান। অনেক চেষ্টা করে তখন পুলিশ হুইসাল শুরু করলো, জেল পুলিশরা সব লক আপ করে দিল। একজনকে ডাকলাম, বহু কষ্ট, অনেক দূর থেকে, ভাই কি হয়েছে? তো বললো যে শেখ হাসিনা পালাই গেছে। আমি বললাম তুমি কি পিনাকির ইয়াটা দেখছো নাকি, মাথা কোনো খারাপ? আমি ভাবলাম যে সে কোনো একটা ওই এগুলো শুনে, আমি বললাম বোগাস। শুনে আমি আবার শুয়ে পড়লাম। আমি একটা বই পড়তেছিলাম, ওই রাজনীতির 50 বছর, কোনোভাবে বইতে মন বসাতে পারছি না। অনবরত জেলখানা মনে হয় যেন মানে উঠানামা করছে, আর স্লোগান হচ্ছে ব্যাপকভাবে। বারবার উঠে বসলাম। অনেক পরে দেখলাম একজন লোক দৌড়ে আসলেন, উনি আমাকেই খুঁজতেছিলেন, আইসা পরিচয় দিলেন, উনি বিডিআর এর সদস্য, ওনার 10 বছরের জেল হয়েছে। উনি এসে আমাকে ডিটেইলসটা বললেন যে এই ঘটনা হয়েছে, ক্যান্টনমেন্টে নেতৃবৃন্দ গিয়েছেন, শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। উনার বর্ণনাটা আমার কাছে মনে হয়েছে যে এটা বিশ্বাস করার মতো, এবং উনি যেহেতু একজন ট্রাস্টেবল লোক, এবং উনি আমাকে, আমি বললাম আপনি কোত্থেকে পেলেন এই খবর? উনি বললেন আমি এইমাত্র টেলিভিশনে লাইভ দেখে এসেছি এবং অনেক কষ্ট করে আপনাকে এই খবরটা পৌঁছাতে এসেছি।
আমি সাথে সাথে সেজদায় পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা দিন আসবে আমরা ভাবতাম, বলতাম, কিন্তু আমাদের ভিতরে আসলে অত অত দৃঢ় বিশ্বাস ছিল না যে এরকম দিন আসলে আসতেই পারে। এই দিনটার স্মৃতি আমরা যারা এখানে আছি সবারই আছে, তাই না? আপনাদের সবারই আছে। এই স্মৃতিটাই শুধু আমরা লিখি সবাই। এই সংবাদটা জানার পরে কিরকম মনে হয়েছিল আমাদের কাছে, এই স্মৃতি নিয়েই কিন্তু একটা নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব। এখন আসেন, অত বিবরণ বর্ণনা স্মৃতিচারণ করে কি লাভ, যদি কখনো কখনো সেই স্মৃতি মনে হয় যে সেই স্মৃতি কি আমাদের জন্য ভালো কিছু এনেছে কিনা। প্রথমত আমি বলি যে আমাদের প্রত্যাশা অনেক বেশি বলেই আমরা বারবার হতাশ হই। আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে, আমি যেহেতু রাজনীতির ছাত্র, আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে পৃথিবীতে বেশিরভাগ গণ অভ্যুত্থানই ব্যর্থ হয়েছে, বেশিরভাগ বিপ্লব ব্যর্থ হয়েছে। আমাদের গণ অভ্যুত্থানের একটাই সবচেয়ে বড় সফলতা, আমি বারবার যেটা বলি, সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে পতন ঘটাতে পেরেছি। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং সেটা ভারতে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। গণ অভ্যুত্থানে যদি আর কিছুও না পাই, আমাদের খুব বেশি আফসোস করা দরকার নাই, কারণ এর পরবর্তী চ্যাপ্টারের যে ব্যর্থতার আলোচনাগুলো হচ্ছে আমাদের ব্যর্থতা, আমরাই এর জন্য দায়ী। বাংলাদেশে আওয়ামী লীগের পতন আগেও হয়েছে, কিন্তু প্রত্যেকবার আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে এই বিএনপি এবং জামাতের বিএনপি এবং জামাতের সেই 86 থেকে 91, যারা এখানে বয়স্ক আছেন, 86 থেকে 91, 91 থেকে 96, 96 থেকে তারপরে দেখেন, তাহলে দেখবেন ফুলের ফাঁক দিয়ে এরশাদ এবং শেখ হাসিনার পুনরুত্থান হয়েছে। কালকে আপনারা দেখেছেন জামাত 10 লক্ষের বেশি লোক নিয়ে সমাবেশ করেছে, দেখেছেন না কত সুশৃঙ্খল। এর আগে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ দেখেছেন না, সেটাও খুব সুশৃঙ্খল। এর আগে বিএনপির তারুণ্যের সমাবেশ দেখেছেন না। আচ্ছা, এই তিনটা দল মিলেই যদি একটা সমাবেশ ডাকতো, হাসিনার পতন হয়ে যেত না? হয়তো কিনা? এই তিনটা দলের লোকেরাই যদি ঢাকা অভিমুখে মার্চ করত, যতগুলো লোক বিএনপি এবং জামাতের এই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে, নেতৃত্বে তো ওনারা ছিলেন না, নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বা তারও আগে যেটা রাশেদ বলেছে যে এই নেতৃত্ব আসলে উৎপাদন হয়েছে 2018-তে আমাদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। এবং কোটা সংস্কার আন্দোলনে 18-তে এটা গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আপনারা দেখেছেন সে সময় বারবার রাজনৈতিক দলগুলো বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই। আমি ওনাদেরকে ছোট করছি না, ওনারা নাই হয়তো ভালো নিয়তেই করেছেন, কারণ ওরা চেয়েছেন, আমি জানি। তখন নুরুল হক নূর আবির্ভূত হয়েছিলেন, রাশেদ আবির্ভূত হয়েছিলেন এই দেশ এবং জাতির একটা নতুন দিশা হিসাবে, যে এই তরুণরাই পারবে বাংলাদেশকে বদলাতে। কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলোর পরিকল্পিত, এখন যারা বলছেন ওনারা বিভিন্ন ছক এসেছেন, ছক এঁটেছেন, তখন আপনাদের এই ছকে হাঁটেন ওয়েবকে বেশি দেখি, ওই ওয়েবটা অনেক বেশি ভাইরাল ছিল, এটা আপনাদের মনে থাকার কথা। তখন আমরা এত গণমাধ্যমে ছিল না, তখন এই ফেসবুক আমাদের গণ জাগরণতা তৈরি হয়েছে। তো প্রিয় ভাই বন্ধুগণ, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বিএনপি জামাতের 1 বছর দেখতে হয় কিভাবে বিরোধীরা তৈরি হয়েছে। এক দল এক পক্ষকে রাজাকার, এক দল আরেক পক্ষকে চাঁদাবাজ রাখছেন। প্রথমে যেন বিএনপি আগে খুব ধোয়া তুলসী পাতা ছিল, হঠাৎ করে চাঁদাবাজ হয়ে গেছেন। আর জামাত 5ই আগস্টের পরে রাজাকার হয়েছে, এর আগে কিছু ছিল না, খুব ভালো ছিল। বিষয়টা অনেকটা এরকম মনে হয় না?
আপনারা 25 বছর ধরে ঐক্যবদ্ধ ছিলেন, 25 বছর ধরে জোট করেছেন, সরকারে এসেছেন, বিএনপিকে জোট আসার জন্য জামাতকে এমন কোন